প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই সময়ে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে এই ক্লাসে হাজির হয়েছি তোমাদের সামনে। আমি মোহাম্মদ রকুনুজ্জামান, বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আজকে তোমাদের যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছ উচ্চ মাধ্যমিক, তাদের সাথে আমি একটু কথা বলবো। আজকে আমার পড়ানোর বিষয় তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞানের একেবারে প্রথম যে চ্যাপ্টার সেটা উপক্রমণিকা। এই উপক্রমণিকা থেকে তোমাদের সাথে আমি তোমাদের সামনে আলোচনা করব উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও তার প্রয়োজনীয়তা, অর্থাৎ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, অর্থাৎ উদ্ভিদকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, কিভাবে উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করা যায় সেটা, নামকরণ অর্থাৎ উদ্ভিদের কিভাবে নামকরণ করা হয়, আর আরেকটা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। তো এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে একটু কথা বলবো। এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি, যদিও বলে রাখি এই বিষয়টা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু জানাটা অত্যাবশ্যক। তো আজকে আমরা প্রথম বিষয় যেটা সেটা নিয়ে কথা বলি, উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও তার প্রয়োজনীয়তা। উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা কি? শ্রেণীবিন্যাস দেখো যে এই পৃথিবীতে প্রায় 5 লক্ষ উদ্ভিদ বা 5 লক্ষের উপরে উদ্ভিদ প্রজাতি আছে। এই উদ্ভিদ প্রজাতিকে আমরা যদি কেউ সমস্ত উদ্ভিদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে চাই, তাহলে একটি একটি করে উদ্ভিদ গবেষণা করে আমাদের উদ্ভিদ সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব নয়। এই জন্য সমগ্র উদ্ভিদকে জানতে গেলে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা জানতে হবে। সেটা হচ্ছে উদ্ভিদকে বিভিন্ন গ্রুপে ফেলে উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করে তারপর উদ্ভিদ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যেমন তোমরা ধরো একটা পরিবারের একটা ছেলেকে যদি আমরা স্টাডি করি, তার সাথে কথা বলি, ওই পরিবারের আর বাদবাকি সদস্য কেমন আচার আচরণ সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ঠিক তেমনি ডাল জাতীয় একটা উদ্ভিদের সম্পর্কে আমরা যদি মসুরের ডাল সম্পর্কে ধারণা নিতে পারি, তাহলে অন্যান্য ডাল সম্পর্কেও একটা সম্যক ধারণা নিতে পারবো। এই সমস্ত কারণে তারপর আমরা বিভিন্ন সময়ে উদ্ভিদের নাম জানতে চাই। আমরা ওষুধি উদ্ভিদ কোনটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয় উদ্ভিদ, কোনটা ক্ষতিকারক, কোনটা উপকারী, এই সমস্ত কারণে আমরা উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করে থাকি। তো উদ্ভিদের শ্রেণীবিন্যাস এবং তার প্রয়োজনীয়তা আমরা এই জন্য আমরা করি। এরপরে আমরা দেখি শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। শ্রেণীবিন্যাস কত প্রকার? এই পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানীগণ উদ্ভিদকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছেন। এই শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, শ্রেণীবিন্যাস কত রকম? শ্রেণীবিন্যাস আসলে মূলত 3 ভাবে তারা ভাগ করেছেন। একটা হচ্ছে কৃত্রিম, উদ্ভিদকে 3 ভাগে শ্রেণীবিন্যস্ত করেছেন: কৃত্রিম, প্রাকৃতিক এবং হচ্ছে জাতিজনিত শ্রেণীবিন্যাস। সমগ্র উদ্ভিদকে 3টা ভাবে তারা উদ্ভিদ বিজ্ঞানীগণ শ্রেণীবিন্যস্ত করেছেন। কৃত্রিম শ্রেণীবিন্যাস এটা অনেক আদি শ্রেণীবিন্যাস, যেমন থিওফ্রাস্টাস এবং বিজ্ঞানী লিনিয়াস এই শ্রেণীবিন্যাস করেছেন। কৃত্রিম শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটা কেমন? যে উদ্ভিদের একটি বা কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে কৃত্রিম শ্রেণীবিন্যাস বলে। এবং এই শ্রেণীবিন্যাসের একটা সমস্যা হচ্ছে অনেক নিকটের উদ্ভিদ দূরে স্থাপন হয়ে যায়, আবার অনেক দূরের উদ্ভিদও নিকটে চলে আসে। তো এটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাসের একটু আমি ধরন বলি। থিওফ্রাস্টাস একটা শ্রেণীবিন্যাস। থিওফ্রাস্টাস সম্পর্কে জানো, উনি বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। উনি সক্রেটিস এবং প্লেটোর শিষ্য। থিওফ্রাস্টাস উদ্ভিদের আকৃতির উপর ভিত্তি করে পৃথিবীর সমস্ত উদ্ভিদকে উনি 4টি ভাগে ভাগ করেন। যেমন অনেক বড় যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদ অনেক বড়, সেটাকে উনি বৃক্ষ নাম দিয়েছেন। বৃক্ষ অনেক বড় উদ্ভিদ বৃক্ষ।
তারপরে গুল্ম, তার চেয়ে একটু ছোট উদ্ভিদ গুল্ম, তারপরে উপগুল্ম, তার চেয়ে একটু ছোট উদ্ভিদ উপগুল্ম, এবং তার চেয়ে ছোট বিরুৎ। বিরুৎ বৃক্ষ তোমরা জানো যে কাষ্ঠল এবং অনেক বড় উদ্ভিদ, যেমন আম গাছ, জাম গাছ, বট গাছ, মেহগনি গাছ, এগুলো বৃক্ষ। গুল্ম বৃক্ষের চেয়ে ছোট, যেমন পাতাবাহার গাছ হতে পারে, জবা গাছ হতে পারে, এরা কাষ্ঠল এবং আকৃতিতে ছোট। তার থেকে ছোট উদ্ভিদ উপগুল্ম। উপগুল্ম কেমন? উপগুল্ম তার থেকে ছোট, যেমন রঙ্গন, বেগুন ইত্যাদি, এই উদ্ভিদগুলো উপগুল্ম এবং তারা কাষ্ঠল হয়। কাষ্ঠল প্রকৃতির উদ্ভিদকে উপগুল্ম বলে। আর বিরুৎ উদ্ভিদ সেই উদ্ভিদ যে উদ্ভিদগুলো কাণ্ড, শাখা প্রশাখা নরম, যেমন মরিচ, ধান, গম ইত্যাদি উদ্ভিদ হচ্ছে এই বিরুতের মধ্যে পড়ে। এইটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। তারপরে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস যেমন হচ্ছে বেন্থামোগারের শ্রেণীবিন্যাস, উদ্ভিদের বেশ কয়েকটি চরিত্র নিয়ে, প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে যে শ্রেণীবিন্যাস রচিত হয়েছে সেটা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছেন বেন্থাম-হুকার। এরপরে জাতিজনী, যে শ্রেণীবিন্যাস উদ্ভিদের পূর্বপুরুষ থেকে কিভাবে বিবর্তিত হয়ে বর্তমান উদ্ভিদে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ উদ্ভিদের আদি পুরুষের থেকে বর্তমান উদ্ভিদ কিভাবে বিবর্তিত হচ্ছে, বিবর্তনের ধারা অনুযায়ী যে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেটাকে বলা হচ্ছে জাতিজনী শ্রেণীবিন্যাস। এই হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, অর্থাৎ উদ্ভিদ, সমগ্র উদ্ভিদকে তিন ভাগে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে: কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতিজনী। এরপরে আমরা দেখি উদ্ভিদের নামকরণ। উদ্ভিদের নামকরণ, উদ্ভিদের নামকরণ কেমন? তোমরা জানো যে আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে, কারো ফ্যামিলিতে একটা নতুন সদস্য যদি আসে, একটা নতুন বাচ্চা যদি জন্ম নেয়, তাহলে তার জন্য আমরা একটা নির্দিষ্ট একটা নাম রাখি, একটা ভালো নাম খুঁজি। এই বাচ্চাটার নাম কি রাখবো আমরা? রহিম, করিম, জামাল ইত্যাদি, আমরা বিভিন্ন রকম, ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ, বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে নামকরণ করে। তো এই লক্ষ কোটি উদ্ভিদের মধ্যে যদি কোনো অজানা উদ্ভিদ আবিষ্কৃত হয়, সেই উদ্ভিদের একটা নাম রাখা হয়, এবং নামটা যে কোনো নাম রাখলে হবে না, সে নামটাকে বিজ্ঞানসম্মত এবং একটা দ্বিপদী নাম রাখতে হবে, অর্থাৎ নামের দুটো পদ থাকবে। যেমন আম গাছের দুটো নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা, ধানের অরাইজা স্যাটিভা, এরকম দ্বিপদী নাম রাখতে হবে। এবং এই দ্বিপদী নামের প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস। উনি প্রথম দ্বিপদী নামের প্রবর্তন করেন। তো এই নাম একটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নামটা রাখতে হয়, এবং এই আন্তর্জাতিক নিয়ম, এই আন্তর্জাতিক এই নিয়মের এই সংস্থাকে বলা হয় ICBN। ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ICBN। পরবর্তীতে এইটাকে ICBN কে আবার পরিবর্তন করে এটাকে রাখা হয়েছে ICN। ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার। ICN অফ অ্যালজি, ICN অফ ফানজি। কারণ আগে অ্যালজি এবং ফানজিকে উদ্ভিদ ধরা হতো, কিন্তু বর্তমানে অ্যালজি এবং ফানজিকে আলাদা ভাবা হয়, উদ্ভিদের মধ্যে ফেলা হয় না। তো এই জন্য এটা পরবর্তীতে করেছে ICN, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার। তো এই নামকরণ করতে গিয়ে, এই নামকরণ করলে কতগুলো সিস্টেমেটিক, কতগুলো সিস্টেম আমাদের ফলো করতে হবে, কতগুলো নিয়ম নীতি আছে। যেমন প্রথম নামটা হচ্ছে গণ নাম, যেমন ম্যাগনিফেরা, এটা গণ নাম। আর ইন্ডিকা প্রজাতি নাম।
এবং এই নাম লিখতে গেলে গণ নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর দ্বিতীয় অক্ষর প্রজাতির নাম স্মল লেটারে লেখা লাগবে। ম্যাগনিফেরা ইন্ডিকা আমের বৈজ্ঞানিক নাম। তো এবং নিচে একটা করে দাগ দিতে হবে, হাতে লিখলে নিচে একটা করে দাগ দিতে হবে। আর বইতে তোমরা ছাপা অক্ষরে যেটা দেখো সেটা নিঃসন্দেহে এইভাবে লেখা হয়। ইটালিক সাইজে লেখা হয়, একটু বাঁকা করে লেখা হয়। তো হাতে লিখলে কে কতটা বাঁকা করে লিখছে সেটা তো বিচার্য বিষয় নয়। অনেকে সোজা লেখে, অনেকে আবার এই দিকে এইভাবে করে লেখে, ইন্ডিকা এইভাবে লেখে। এই জন্য হাতে লিখলে নিচে তোমরা অবশ্যই দুটো টান দিতে হবে। আর ভাষাটা হতে হবে ল্যাটিন। দেখো, ইন্ডিকা মিনস ইন্ডিয়া, ইন্ডিয়া লিখতে পারতেন বিজ্ঞানীরা, কিন্তু না, এটাকে ল্যাটিন করতে হবে, ইন্ডিকা। যেমন বট গাছ এই বাংলাদেশ থেকে অরিজিন, বাংলাদেশ থেকে উৎপত্তি। বট গাছের বৈজ্ঞানিক নাম ফাইকাস বেঙ্গালিয়েন্সিস। ফাইকাস বাংলাদেশ লিখলে হবে না, বেঙ্গালিয়েন্সিস, এটাকে ল্যাটিন করতে হবে। তো এই হচ্ছে তোমাদের নামকরণের একটা সিস্টেম। এরপরে আমরা দেখব শ্রেণীবিন্যাসের একক। শ্রেণীবিন্যাসের একক আমরা আসলে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করতে গিয়ে বিভিন্ন একক আমরা ব্যবহার করব। বিভিন্ন একক ব্যবহার করার নিয়ম, যেমন সমগ্র এই পৃথিবীতে প্রায় 5 লক্ষের উপরে উদ্ভিদ প্রজাতি আছে এবং 13 লক্ষের উপরে প্রাণী প্রজাতি আছে, প্রায় এর বাইরেও অনেক থাকতে পারে, আবিষ্কৃত হয়েছে এইরকম সংখ্যায়। তো এরপর আমরা সমগ্র উদ্ভিদ জগৎকে একটা জগৎ, উদ্ভিদ জগৎ বিভাগ শ্রেণী পরিবার বর্গ গণ, পরিবারের আগে বর্গ যাবে, শ্রেণী, বর্গ, পরিবার, গণ এবং প্রজাতি। এই 7টা একক আমরা ব্যবহার করব। 7টা একক আমরা ব্যবহার করব উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করার জন্য। সমগ্র উদ্ভিদকে উদ্ভিদ জগৎ বলা হচ্ছে। এই জগৎকে ভেঙে বিভাগ হয়েছে, বিভাগ থেকে শ্রেণী থেকে বর্গকে ভেঙে পরিবারকে ভেঙে গণকে ভেঙে প্রজাতি, এবং প্রজাতি শেষ ধাপ। প্রজাতি এমন একটা একক যেটা মৌলিক একক, এবং এই প্রজাতির মধ্যে একদল উদ্ভিদ থাকবে যারা সর্বাধিক মিল সম্পন্ন, একদল উদ্ভিদ যাদের নিজেদের মধ্যে যৌন জননের মাধ্যমে যারা উর্বর সন্তান উৎপন্ন করতে পারে, সেটাকে বলা হয় প্রজাতি। একদল সর্বাধিক মিল সম্পন্ন একদল উদ্ভিদ। এই প্রজাতিকে আবার গণে উন্নীত করা হয়েছে। গণকে পরিবারকে বর্গকে শ্রেণীকে বিভাগ এবং বিভাগকে জগৎ। অর্থাৎ আমরা যদি এই পৃথিবীর উদাহরণটি এমন আসে যে কয়েকটি বাড়ি, এখানে মনে করো একটা গ্রামের কয়েকটা বাড়িকে এক করে হয়েছে একটা পাড়া। এই কয়েকটা পাড়া মিলিত হবে একটি গ্রাম। কয়েকটা গ্রামকে মিলিতভাবে তৈরি করা হয়েছে একটি ইউনিয়ন। কয়েকটা ইউনিয়নকে তৈরি করা হয়েছে মনে করো একটি থানা। কয়েকটা থানাকে এক করে হয়েছে একটি জেলা। কয়েকটি জেলাকে এক করে হয়েছে একটি দেশ। ঠিক এই রকম উদ্ভিদকেও এইভাবে আমরা বিভিন্ন এককে ভাগ করে উদ্ভিদের আমরা শ্রেণীবিন্যাস করে থাকি। তো ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই। এই চ্যাপ্টারটা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে
আর আরেকটা বিষয় যে তোমরা যে কোনো কিছু লেকচার শোনার সময়ই তোমাদের মনের মধ্যে ধারণা আগেই তোমরা নিয়ে বসে থাকো যে এখান থেকে কোন প্রশ্ন আসতে পারে। নো, প্রশ্ন কি আসবে না আসবে সেটা আসলেই তোমরা আগে জানার প্রয়োজন নেই। তোমরা উদ্ভিদ বিজ্ঞানকে ভালোবাসো, যাকে যাকে ভালোবাসা যায় তার সম্পর্কে জানতে হবে। তো তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রতি একটা টান আছে, এই টান থেকে তোমরা আগে বিভিন্ন চ্যাপ্টারের বিষয়বস্তুগুলো কি তোমাদেরকে বলা হচ্ছে সেই বিষয়টা আগে তোমরা আত্মস্থ করবে, সেই বিষয়টা নিয়ে পড়বে এবং ওই চ্যাপ্টার সম্পর্কে ভালো করে জানবে। তারপর জানার পরে তখন তোমরা ওই চ্যাপ্টারের নারী নক্ষত্র দেখবে, দেখে যে এখান থেকে কোন কোন বোর্ডে কিভাবে প্রশ্ন হয়েছে সেটা পরে। কিন্তু আমার সাজেশন তোমাদের প্রতি থাকবে যে তোমরা প্রতিটা চ্যাপ্টার আগে সুন্দর করে তোমার ভেতরে আগে নিয়ে নাও, তোমরা বুঝো, বুঝার পরে তারপরে তোমরা চিন্তা ভাবনা করবে যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে আমি কোন কোন প্রশ্ন আসতে পারে এটা পড়ে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ।